আওয়ামী লীগ কিন্তু এটা জানতো জানতো বলেই ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ কি করেছিল, জনাব তারেক রহমানের বক্তব্যকে আইন আদালত ব্যবহার করে ব্যান করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভা সমাবেশের বক্তব্যকে রাষ্ট্রনায়কোচিত মনে করছে মানুষ, যা রাজনীতিতে ইতিবাচক ধারাও বলছে অনেকে। তো দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে, কারণ কি? এটা অবসম্ভাবী ছিল। আপনি যদি দেখেন আওয়ামী লীগ কিন্তু এটা জানতো জানতো বলেই ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ কি করেছিল, জনাব তারেক রহমানের বক্তব্যকে আইন আদালত ব্যবহার করে ব্যান করেছিল। এটা বাংলাদেশে না, বিশ্বে নজিরবিহীন। কারণ কি, তারা জানতো কোনোভাবেই রাজনৈতিকভাবে জনাব তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই। আমি দেখেছি খুব কাছ থেকে উনি কিভাবে তৃণমূলের যে আদর্শ সেটাকে ধারণ করেন। বাংলাদেশের আপনি যত গভীরে যাবেন, বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যেখানে মানুষ নাই যার সাথে তারেক রহমান বিদেশ থেকেও যোগাযোগ করেন নাই। যখন উনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে উনি ছুটে গিয়েছিলেন। উনি ঢাকায় বসে থেকে রাজনীতি করেন নাই। উনি ছিন্নমূল তৃণমূল প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর জন্য রাজনীতি করেছেন। আজও উনি একমাত্র রাজনীতিবিদ মূলধারা যার বাংলাদেশের প্রতিটি সেক্টরে ডিটেইল পলিসি রয়েছে। কিভাবে উনি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, কিভাবে উনি জনগণের ক্ষমতায়ন করবেন, এটা উনি কাজ করছেন। আমরা যদি ওনার বক্তব্যও দেখি, উনি কিন্তু এই 5ই আগস্টের পর থেকে যখন ওনার বক্তব্য দেশের মানুষ দেখা শুরু করলো, সকল বাধা বিপত্তি পেরিয়ে দেখছি কি প্রাঞ্জল ভাষায়, কি সম্মান দিয়ে উনি সবার সাথে কথা বলছেন। এটাই কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এই যে সম্মান, সহাবস্থান, নিজের অবস্থানকে খাটো করে অন্য কারো বড় দেখানো, সেটা কিন্তু এর মাধ্যমে প্রতিফলন। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল কি, মূল ভিত্তি ছিল কি, ঐতিহাসিক এক দফা সবার আগে এটা তারেক রহমান দিয়েছিলেন। আমরা দেখেছি কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। সেই কোটা আন্দোলনেরও অনেক আগে 2014 সালে তারেক রহমান প্রথমবারের মতন বলেছিলেন যে বাংলাদেশে 5%-এর বেশি কোটা কোনোভাবে হওয়া উচিত না, এটা সংস্কার করা প্রয়োজন। আমরা দেখেছি কি যে উনি তরুণদের জন্য কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায়, সরকারি চাকরিতে বয়সসীমা কিভাবে বাড়ানো যায়, এগুলো নিয়ে কাজ করেছেন। আমরা দেখেছি সেই যে 16ই জুলাই যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেদিন কিন্তু ওনার ডাকে আমাদের চট্টগ্রামে ওয়াসিম আকরাম নামে ছাত্র দলের একজন নেতাও শহীদ হয়েছিলেন। উনি নিজের অবদানকে খাটো করে হলেও কখনো এটা দেখান নাই, অন্যের অবদানকে বড় করে দেখিয়েছেন। প্রত্যেককে আরো বেশি মূল্যায়ন করেছেন, প্রত্যেকে অনেক বেশি স্বীকৃতি দিয়েছেন এবং রাজনৈতিক জিঘাংসার উপরে উঠে একটি সহাবস্থান তৈরি করতে চেয়েছেন। এটাকে তো আমরা মনে করি রাষ্ট্রনায়কোচিত একটি অবস্থান, যেটি বাংলাদেশের সকলে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। 5ই আগস্টের পরে উনি এখন পর্যন্ত একটা বক্তব্য দেন নাই যেটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে, যেখানে উনি কাউকে খাটো করেছেন, কাউকে অসম্মান করেছেন। আমরা মনে করি এটাই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি, এটাই স্টেটসম্যানশিপ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন? প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর পদও কি সৃষ্টি করতে চায় বিএনপি? জি, আমাদের যে 62টি সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে, সেখানে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর প্রভিশন আমরা প্রপোজ করেছি। এবং গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিশেষ করে দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন অবৈধভাবে ওনাকে কারা অন্তরীণ করা হলো, তারপর থেকে কিন্তু দলের নেতৃত্ব দিয়ে এসছেন জনাব তারেক রহমান। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই গণ অভ্যুত্থানের আগে থেকেই কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছে। একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে উনি শুধু দলকেই না, যুগপৎ আন্দোলনের সহিত সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে এনে 31 দফা প্রণয়ন করেছেন। ওনার ডাকেই বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ রাজপথে নেমে এসেছে গত 16 বছরে, নেমে এসেছে গণ অভ্যুত্থানে। আর তার কারণেই আমরা দেখেছি যে সবচেয়ে বেশি শহীদের দল, সবচেয়ে বেশি পঙ্গুর দল, সবচেয়ে বেশি চোখ হারানো মানুষের দল বিএনপি, সবচেয়ে বেশি নেতাকর্মী এবং সমর্থক ওনার কারণে, ওনার সুদৃঢ় নেতৃত্বে উনি বিদেশে বসে থেকে দিনের ভেতর দেখা গেছে নির্ঘুম থেকে বাংলাদেশের মানুষকে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত ঐক্যবদ্ধ করেছেন, সুদৃঢ় নেতৃত্ব দিয়েছেন। এবং ওনার সেই নেতৃত্বে আমরা আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশে জনগণের প্রধানমন্ত্রী হিসেবে উনি এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এনসিপির প্রতি আমাদের সর্বাঙ্গীন শুভকামনা রয়েছে। আমরা সবসময় বিশ্বাস করি বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এবং ঐতিহাসিকভাবে প্রতিটা আন্দোলনের তারুণ্যের যে ভূমিকা আমরা দেখেছি, এনসিপিতে যেহেতু তারুণ্যের অনেক আধিক্য রয়েছে, ওনাদেরকে আমরা সফল হওয়ার জন্য যা যা সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটা দিয়ে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিব। তবে এর পাশাপাশি এটাও বলতে হয়, আমরা চাই এই নতুন রাজনৈতিক দলটি যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে সসম্মানে রাজনীতিটা করতে পারে। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল যে রাজনৈতিক দল এবং সরকার যেন মিলেমিশে একাকার হয়ে না যায়, কিন্তু আমরা দেখেছি যে ওনাদের সরকারের ভেতরে 3 জন উপদেষ্টা ছিলেন, ওনারা একটা নতুন দল সেখান থেকে জন্ম দেওয়ার সাথে জড়িত ছিলেন। তার ভিতরে একজন বের হয়ে এসেছেন, বাকি 2 জন এখনো আছেন।
অনেক জায়গায় শোনা যাচ্ছে ওনারা নিজেরা এমপি ইলেকশনও করবেন ভবিষ্যতে। সুতরাং এখানে আসলে যে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্যটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা মন্ত্রিসভায় ওনাদের ছাত্র প্রতিনিধি রয়েছেন, সংস্কার কমিশনে ওনাদের দলের নেতারা রয়েছেন। এখান থেকে যদি বেরিয়ে আসেন ওনারা, এবং স্বাভাবিকভাবে অর্থনৈতিক বিভিন্ন প্রশ্ন আসছে, আমরা চাই সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে একটা সহাবস্থান এবং সসম্মানে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন ভিন্ন মত, ভিন্ন পথকে শ্রদ্ধা জানিয়ে আমরা সহাবস্থান নিশ্চিত করতে পারি, এটা আমাদের মূল কাম্য। সুতরাং ওনাদের প্রতি আমাদের সর্বাঙ্গীন সহকামনা রইল, শুভকামনা রইল, এবং আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে আমরা যেন এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সুসংহত করতে পারি, এবং কেউ যেন কোনো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য বা বিবৃতি না দেন, সেটা আমাদের ওনাদের কাছে একটা আহ্বান। এখন পরিবারতন্ত্র ইস্যুটির সামনে আসছে, কিন্তু পরিবারতন্ত্র মূলত জিয়া পরিবারকে অনেকে মিন করার চেষ্টা করছেন, কিন্তু অতীতে দেখা যায় বা বর্তমানে দেখা যাচ্ছে শহীদ জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এদের দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, দূরদর্শিতা এবং তাদের নিজের যোগ্যতা এই পর্যন্ত আসছে। এই ক্ষেত্রে কি বলবেন আপনি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা সবাই জানি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার হিসেবে যিনি নিজের রণাঙ্গনে ছিলেন, যুদ্ধ করেছেন। বাংলাদেশের 7ই নভেম্বরে কিভাবে উনি গণমানুষকে এক করেছেন সেটা আমরা দেখেছি। উনি বাংলাদেশের সেনা প্রধান ছিলেন, নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, ওনার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে। সুতরাং ওনার স্টেটসম্যান হিসেবে যে অবস্থান, আমার মনে হয় এটাকে নিয়ে কারো প্রশ্ন করা গণ আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক হবে। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনার নিজ গুণে উনি কিন্তু বিএনপিতে এসে বড় কোনো পদ নেন নাই। উনিও কিন্তু ধারাবাহিকভাবে রাজনৈতিক পথ পরিক্রমায় একটা সংগ্রামী পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করেছেন। এবং আজকের বাংলাদেশে উনি কিন্তু শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী। আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিষয়ে যদি বলেন, দেখুন 1988 সালে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির একজন সাধারণ মাঠ পর্যায়ের কর্মী হিসেবে রাজনীতিটাকে শুরু করেছেন। উনি বিশাল কোনো পদ দিয়ে রাজনীতি করেন নাই। সে 1988 সালে উনি বগুড়ার গাবতলী উপজেলার সাধারণ একজন বিএনপি সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছেন। 1988 সাল থেকে আজকে 2025 সাল, 37 বছর। এই 37 বছরে উনি একটিবারের জন্য এমপি হন নাই, মন্ত্রী হন নাই, হুট করে উপদেষ্টা হন নাই। আজকে সবচাইতে বড় প্রশ্ন হওয়া উচিত এটাই, এই 37 বছর রাজনীতি করার পরও উনি কেন দলের শীর্ষ পদটুকু পর্যন্ত নেন নাই? কারণ উনি ধাপে 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 উঠে এসে আজকের এই জায়গায় এসেছেন। আমরা সেটাকেই দলীয় রাজনীতিকরণ বলবো, যেখানে কোন একটি পরিবারের সদস্য এসে হুট করে উপদেষ্টা হয়ে গেলেন, উসে হুট করে একটা বড় পজিশন নিয়ে নিলেন, সেটাকে। কিন্তু যদি গণমানুষের সাথে সুদৃঢ় সম্পৃক্ত থাকার পরও, একটা অবিস্মরণীয় জনপ্রিয়তা থাকার পরও উনি একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ না নিয়ে সেটিকে বারবার ছেড়ে দিয়েছেন। উনি চাইলেই কিন্তু সেই 91 সালে, 96 সালে, 2001 সালে, 2008 সালে এমপি হতেই পারতেন, একবারও হন নাই। এটা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। কেন বারবার উনি নিজে বড় নেতৃত্বে না এসে অন্যান্য দলকে নেতৃত্বের সুযোগ করে দিয়েছেন? কেন দল এবং দেশের মানুষের এত চাপ থাকার পরও উনি রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নিজে পদায়িত না হয়ে অন্যদেরকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের অংশ হিসেবে আরো বড় পদে ধাবিত করেছেন? সুতরাং আমরা মনে করি যারা পরিবারতান্ত্রিক রাজনীতির কথা বলছেন, এটি ওনাদের অজ্ঞতা হতে পারে, ঐতিহাসিকভাবে ওনারা সচেতন না, হতে পারে অপপ্রচারের অংশ, নিজেদের হীনমন্যতাবোধকে ঢাকবার জন্য, জনসম্পৃক্ততার অভাবকে ঢাকবার জন্য সেটা বলছেন হয়তোবা। কারণ গণ অভ্যুত্থানে আমরা যদি দেখি, যে মানুষটা তাকে সবচেয়ে বেশি নেতাকর্মী এবং সমর্থক নেমে এসেছিলেন, গত 16 বছরে যে নেতার নেতৃত্ব এবং নির্দেশনায় সবচেয়ে বেশি মানুষ আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলেন, সেটা তিনি। সুতরাং এই গণ অভ্যুত্থান, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন, তাতে যেই নেতার সবচেয়ে দৃঢ় নেতৃত্ব রয়েছে, যার অধীনে সবচেয়ে বেশি মানুষ নেমে এসে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, সেই সংগ্রামী, সেই বিপ্লবী দলের প্রধান হিসেবে অবশ্যই জনাব তারেক রহমান আজকে জনগণের মনে মহানায়ক হিসেবে অবস্থান নিয়েছেন, এবং তার প্রতিফলন আমরা দেখব ভোটে। যার কারণে আমরা বলছি, আমরা জানি সে বিশ্বাস রয়েছেন যে জনগণের কাছে এই বাংলাদেশে একজনই নেতা, তিনি জনাব তারেক রহমান, এবং সেটা প্রমাণের জন্যই একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা ভোটের কথা বলছি।